কথায় বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো এমন কি ঘটনা আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যা ইতিহাসের পুনরাবৃত্তি করে? হিস্ট্রি ইজ দ্য রেকর্ডস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ কিং। আমাদের মুলাজোর মা ব্রহ্মময়ী মন্দিরের আদলে মা ভবতারিণী মন্দির। শ্যামনগরে সংস্কৃত কলেজ ছিল। শোনো হে জগদানন্দ দাদা, শোনো হে জগদানন্দ দাদা, গাধারে পিটিলে হয় না মানুষ, মানুষ পিটিলে হয় যে গাধা। নমস্কার, আপনাকে স্বাগত জানাই হার্টকাস্টের এই বিশেষ এপিসোডে। আমাদের মধ্যে আজকে যিনি উপস্থিত রয়েছেন তার কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, তার কারণ তিনি নিজেই মানুষকে ইন্ট্রোডিউস করে কখনো স্টেজে অথবা কখনো বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেই একজন বাচিক শিল্পী। আমাদের মধ্যে রয়েছেন বাচিক শিল্পী তথা আমার আপনার ঘরের কাকু অথবা আমাদের শিক্ষক শ্রী শোভন ঘটক মহাশয়। আপনাকে স্বাগত জানাই হার্টকাস্টের এই বিশেষ এপিসোডে। স্যার, আমি জানতে চাইব আপনি আপনার বাচিক শিল্পী জীবন আপনি কাটিয়েছেন বা কাটাচ্ছেন, বিভিন্ন মঞ্চে আপনি বহু মানুষকে সেখানে তুলেছেন। আপনি একজন শিক্ষক এবং আপনি নিজে বিভিন্ন আবৃত্তি করা বা এই ধরনের জিনিস আপনি শেখান, কিভাবে মঞ্চে বসতে হয়, কিভাবে মঞ্চে দাঁড়াতে হয়, কিভাবে মঞ্চে কথা বলতে হয়। আমরাও অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে। আপনার জার্নিটা আজকে আমরা শুনবো। কিরকম ছিল সেই প্রথমের দিনগুলো যেখান থেকে আপনার জার্নিটা শুরু হয়েছিল? হেমাদ্রি, আমি প্রথমত একজন শিক্ষক এবং আমার বিষয়টা ইতিহাস। সেই ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমি সেই সময় ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে একটা জিনিস উপলব্ধি করেছিলাম, যে শুধু ছাত্রছাত্রীদের ক্লাসরুমের ভেতরে ওই ইতিহাস পড়ালে হবে না। আমাদের বলা হতো এক সময়, হোয়াট ইজ হিস্ট্রি, ইতিহাস কি? বলা হতো হিস্ট্রি ইজ এ ফেবলস, বা ইতিহাস একটা গল্প। কিন্তু পরবর্তীতে আমরা বুঝলাম যে ইতিহাস, হিস্ট্রি is the records and achievements of king and jamindars. রাইট। না সরে আসলাম সেখান থেকেও। আমরা একদম আধুনিক সময়ে এসে আমরা উপলব্ধি করলাম হিস্ট্রি ইজ দ্য রেকর্ডস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ মেন। মানুষের জীবন বৃত্তান্ত, সমাজের জীবন বৃত্তান্তই হচ্ছে ইতিহাস। আচ্ছা, যারা বলে ইতিহাস কি বিজ্ঞান, তাদের একটা কথা বলি, পিওর সায়েন্স ইতিহাস নয়, কিন্তু ইতিহাস সমাজ বিজ্ঞান। ইতিহাস সমাজ বিজ্ঞান, সমাজকে শেখায়। কথায় বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তো এমন কি ঘটনা আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন যা ইতিহাসের পুনরাবৃত্তি করে? খুব দামি কথা। প্রথম ঘটনায় তোমার প্রথম প্রশ্নটা দিয়েই আসি যে আমি কিভাবে আসলাম। এটাই ইতিহাসের পুনরাবৃত্তি। আজ থেকে প্রায় 50 বছর আগে এই ধরনের সাজিয়ে গুজিয়ে স্টুডিও ছিল না। ঠিক। তখন কিন্তু আমাদের কথা বলতে হতো, এক কথায় বলা যায় যে সাউন্ড সিস্টেম বলতে কোনো বস্তুই ছিল না। ঠিক। আমার কণ্ঠ মানুষকে কতটা আকর্ষণ করবে সেটা আমার কণ্ঠ দিয়েই করতে হতো। আজকে কিন্তু টেকনিক্যালি অনেক সাউন্ড। ইতিহাসের পুনরাবৃত্তিটা কিভাবে ঘটছে, ওই থেকে 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 আস্তে আস্তে এভলিউশন থিওরি, যেটাকে আমরা বলি বিবর্তনবাদ। ঠিক। এই বিবর্তিত হতে 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 ইতিহাসের পুনরাবৃত্তি এসে সেই জায়গায় দাঁড়ালো, মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিল যে তোমাকে ভেঙে গড়ে গড়ে ভেঙে তৈরি হতে হবে। যেমন আজকে যে জায়গাটা আমি বসে কথা বলছি, হিমাদ্রির সঙ্গে কথা বলছি, এটা কেন বলছি? অনেক মানুষ তো আছে, হিমাদ্রির সঙ্গে কথা বলছি তার একটা বড় কারণ অনুরাগ আর ভালোবাসা। তোমার যদি ভালোবাসা না থাকে তোমার অনুরাগ জন্মাবে না। ওই যে কেন আমি এই বিষয়টা নিয়ে, অর্থাৎ আবৃত্তি চর্চা বা কথা বা কথক, ওইটার প্রতি আমার ভালোবাসা ছিল। আর আমার ভালোবাসা ছিল বলেই আমার অনুরাগ জন্মেছিল। আর অনুরাগ জন্মেছিল বলেই তাকে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলাম। আর জড়িয়ে ধরেছিলাম বলেই তাকে শয়নে স্বপনে জাগরণে
আদর করেছি। আপনারা হার্ডকাস্টের এতক্ষণ যারা দেখছেন তারা বুঝতেই পাচ্ছেন আজকের কথা কিন্তু অনেক মানুষের মনের কথা হবে। সত্যি সত্যি হার্ডকাস্ট যদি বলা হয় তাহলে মানুষের মনের কথা কিন্তু আজ আপনারা শুনতে পাবেন। বিকজ আমরা আজকে শুধু গল্প করছি না, আজকে হয়তো এমন একজনের সাথে গল্প করছি যার কথাই মানুষের হৃদয় স্পর্শ করে। তো আমার জানার ইচ্ছে যে এই যে শ্যামনগর যেখান থেকে উত্থান এবং সেইখান থেকে পরবর্তীকালে দূরদর্শনের যাত্রা, দূরদর্শনে আপনি বিভিন্ন জায়গায় এরকমই কোনো না কোনো পডকাস্ট, তখনকার দিনের হয়তো কথোপকথন ছিল, তো সেইগুলো আপনি অ্যারেঞ্জ করেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণী মানুষের সাথে আপনি বসেছেন। কীরকম ছিল বা তাদের অবস্থান কীরকম থাকে, তারা কিভাবে ইন্টারভিউ করে এবং কি তারা চায়? ওই একই কথা মাদ্রি, তখন আর এখনের তফাৎ ওই একই জায়গায়। তখন এত সিস্টেমেটিক হতো না, এবং শুনলে আরো অবাক হবে, সরাসরি হতো। সরাসরি, যেটা হিমাদ্রি আপনারা সবাই জানেন যে অভিনয় করে, আর অভিনয় মানে মঞ্চে অভিনয় করে। ও যে প্রশ্নটা করলো তার উত্তরটা আমি সেটা দিয়েই দিই। সেটা হচ্ছে মঞ্চে অভিনয় আর সিনেমায় অভিনয়ের মধ্যে যেমন তফাৎ আছে, সিনেমা কিন্তু একটা জায়গা বারবার ভুল করলে কাট 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 হয়ে যায়। ঠিক মঞ্চে কিন্তু আর কাটের জায়গা নেই, ভুল করলে ভুল, মানুষ সেটাকে সেভাবেই নেয়। আগে ছিল সেইটাই, ভুল করলে ভুল, কারণ সরাসরি দেখানো। তুমি বোধহয় জানো কি না জানি না, যে এক সময় কিন্তু যে বীরেন্দ্র ভদ্রকে আমরা দেখেছি, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, প্রণম্য বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, শিল্পীদের নিয়ে সরাসরি মহালয়ার ওই প্রভাতী অনুষ্ঠানটা করতেন। তারপরে ওটা রেকর্ড হলো। এখন যেটা হচ্ছে, আজকে যেটা আমরা করছি, এটা পরবর্তীতে রেকর্ড হয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন উনি মানে রীতিমতো স্নান করে মহালয়ার মানে যে পাঠটা সেটা উনি করতেন। একদম। তো সেইখান থেকে এই যে বেতার, এবং বেতারের পর পরবর্তীকালে ইলেকট্রনিক্স মিডিয়া এসছে, আপনি বিভিন্ন মিডিয়াতে সাংবাদিকতা করেছেন, এবং এই যে দুর্গাপুজোর সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপে আপনাকে দেখেছি, আপনি গেছেন এবং সেই মণ্ডপকে জুড়েছেন মানুষের মনের কাছে। তো যখন আপনি মণ্ডপে গেছেন, সেই সময় আপনি অনেক সময় বিভিন্ন প্রশ্ন করতেন, আমার মনে আছে। তো সেই প্রশ্নগুলো কি স্ক্রিপ্টেড থাকতো, নাকি আপনি মানে সব কিছু একদম মনের মতন করে জিজ্ঞেস করতেন যে আচ্ছা বলুন তো এটা কি হবে, এটা কি হবে, কীরকমভাবে করতেন? আমি খুব ভালো প্রশ্ন। এটাও বলি, সব কিছু স্ক্রিপ্টেড হয়ে গেলে কি জানো তো, তার মধ্যে একটা কৃত্রিমতা থাকে। তাই আমার কিন্তু সব কিছু স্ক্রিপ্টেড ছিল না। সব কিছু স্ক্রিপ্টেড ছিল না, তার কারণ আমি ওই প্রশ্ন করতে করতেই দেখলাম একটি ছেলে একটা ফুটবল নিয়ে মাঠ থেকে খেলে বেরিয়ে যাচ্ছে। আমি তাকে প্রশ্ন করলাম, হঠাৎ ওইটা আমার দৃষ্টিতে আসার পরেই প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো, শ্যামনগরে ভারতীয় ফুটবলের একজন অধিনায়কের নাম। ওই যে ফুটবলটা দেখে আমাকে ওইটা কিন্তু জানান দিল যে এই প্রশ্নটা করা যায়। আমি আসবার সময় ভারতচন্দ্র লাইব্রেরির সামনে দিয়ে আসছি, ওইখানেই একটা পুজো, তুমি জানো বা তোমরা জানো বা আপনারা জানেন, কবিরাজ বাড়ির পুজো ছিল, খুব নামকরা পুজো, ঠিক ভারতচন্দ্র লাইব্রেরির পাশে। ওইটা করতে করতে আমি প্রশ্ন করলাম, ভারতচন্দ্র রায় গুণাকারের অন্নদামঙ্গল কাব্যের একটা দারুণ লাইন বলুন তো সিনিয়রকে। একজন উত্তর দিল, হ্যাঁ পারবো না কেন, পারবো। ওরা বলুন লাইনটা। সে সঙ্গে সঙ্গে একটা দুর্ধর্ষ লাইন বলল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আজকের দিনে এই প্রশ্নটাই প্রথম যে প্রশ্নটা করেছিলে, তার উত্তর আজকে কিন্তু সেই জায়গাটাতেই আমরা আসছি। সকলের কাছে একটাই প্রার্থনা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমি অন্য কিছু চাই না। ঠিক। আপনি শ্যামনগরের পুজো নিয়ে কথা বললেন, দুর্গাপুজো নিয়ে আপনার অভিজ্ঞতা মানে শ্যামনগরবাসী জানে। তথাকথিত সেই সময় আপনি একটা অঞ্চলকে দাপিয়ে বেরিয়েছেন বলতে গেলে। শ্যামনগর বনেদি বাড়ির পুজো আপনার চোখে কিরকম? দুর্ধর্ষ। কি পুজো? যদি যেটা বললাম এক্ষুনি তোমায়, কবিরাজ বাড়ির পুজো, আমাদের বড় বাড়ির পুজো, তোমার রাউতা বারোয়ারি, বড় বাড়ি তো 100 বছর পার করে গেছে। অনেক বেশি, 100-র অনেক বেশি, অনেক বেশি।
এবং বেশ কিছু পুজো, তোমাকে একটা মারাত্মক পুজোর কথা বলি। এই মারাত্মক শব্দটা আমি কেন ব্যবহার করলাম, এটা মারাত্মকই। অনেকে জানে না, নোয়াপাড়ার ঘটক বাড়ির পুজো আচ্ছা 300 বছর অতিক্রান্ত হয়ে 300 বছর। 300 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এবং তোমায় বলি, ওইখানকার যে মণ্ডপ, সেই মণ্ডপের যে ওপরের যে উঠোনটা, তার ওপরে ব্রহ্মময়ী স্কুলের প্রাইমারি স্কুল হতো। হ্যাঁ, ওটা 300 বছর আগেকার পুজো। শ্যামনগরের ইতিবৃত্ত যদি সঠিকভাবে কেউ আলোচনা করতে চায়, সে দীর্ঘ সময়ের ব্যাপার। শ্যামনগর, আমরা গর্বিত, আমাদের অহংকার করা উচিত যে শ্যামনগরে আমরা জন্মেছি। এই শ্যামনগরের নামটা হলো কি করে? আচ্ছা, এইটা নিয়েও কিন্তু একটা কমপ্লিকেশন আছে, খুব কমপ্লিকেটেড। কেউ বলে শ্যামের নগর, কেউ বলে সামনেগড়, ওই বর্ধমান মহারাজের ইতিহাস। খুব সত্যি কথা যদি বলি, তাহলে বলতে হয় ডক্টর কানাইপদ রায়, প্রলয় ভট্টাচার্য, এদের বইপত্র ঘাটলে যেটা দেখা যাচ্ছে, সেটা এক একজন এক এক রকম কথা বলছেন। ওকে। তবে শ্যাম দুলাল, মানে আমাদের শ্যাম, তার নামে কেউ কেউ বলছেন শ্যামনগর, মানে শ্যামসুন্দর, শ্যামসুন্দরের নাম, শ্যামদুলাল, শ্যামসুন্দর, এর নামেও শ্যামনগর। অর্থাৎ আবার সামনে গড়, ওই যেটা বললাম বর্ধমান মহারাজের গড়। এ এক একজন এক একভাবে ব্যাখ্যা করছে। আসলে কি জানো তো, এটার ওপরে খুব যে একদম কংক্রিট একটা সেটা পাওয়া যায়নি। তোমাকে বলি, ভেরি রিসেন্ট, কয়েকদিন আগেই কাছেও দূরে বলে একটি অনুষ্ঠান হয়েছে দূরদর্শনে। সেটা আমি ওদের অনেকটা করেছিলাম, সেখানেও এই প্রশ্নটা করেছিল ওরা, সেখানেই একই উত্তর। এর সঠিক এটা পাওয়া যায়নি, তবে নিশ্চয়ই শ্যাম যুক্ত কোনো ব্যাপার, এটা মানতেই হবে, নাহলে হঠাৎ শ্যাম কেন আসলো? আচ্ছা, প্রথমে তো এই জায়গাটার নাম ছিল রাহুতা। হ্যাঁ, রাহুতা গ্রাম। রাহুতা গ্রাম, পরবর্তীকালে নাম পরিবর্তন হয় এবং শ্যামসুন্দরের, মানে তথাকথিত আমরা যেটুকু জানি যে শ্যামসুন্দরের নাম হয় শ্যামনগর। এই শ্যামসুন্দরের সাথেই জড়িয়ে আছে আরেকটি মন্দির, সেটা হচ্ছে শ্যামনগর ব্রহ্মময়ী কালী মন্দির। মুলাজোর মা ব্রহ্মময়ী কালী মন্দির। মুলাজোর মা ব্রহ্মময়ী কালী মন্দির। এর জার্নিটা কিরকম ছিল, এর যাত্রাপথ কিরকম ছিল? সব আগে তোমাকে একটা কথা বলে রাখি, যারা দেখছেন এই অনুষ্ঠানটা তাদের জন্য বলে রাখি, অনেকেই জানেন, আমি বলবো সবাই জানেন, তাও আমি বলি, জানেন না বলা উচিত নয়। একটা প্রশ্ন অনেকের মধ্যে থাকে যে ঠিক আমাদের এই মন্দিরটা অনেকটা দেখতে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের মতো। ঠিক তো? তাই তো? তুমি তো এই জানো তো, একদম দেখেছো তো, যে ভবতারিণী মন্দির কে নকল করে আমাদের এই মন্দিরটা। হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে জানাই, ভবতারিণী মন্দিরে 40 বছর আগে শ্যামনগর মুলাজোর মা ব্রহ্মময়ী কালী মন্দির। মানে ভবতারিণী মন্দিরের আগে 40 বছর আগে। আচ্ছা, মথুরবাবু এবং রানী রাসমণি এই মন্দির দেখার পর তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে মা ভবতারিণীর মন্দির যখন প্রতিষ্ঠা হবে, এই আদলে হবে। আসলে ওখানে জমিটা অনেক বড় বলে মন্দিরটা অত বড়, এখানে জমিটা অনেক কম বলে মন্দিরটাই। আমাদের মুলাজোর মা ব্রহ্মময়ী মন্দিরের আদলে মা ভবতারিণীর মন্দির, ওদের আদলে আমরা না। আচ্ছা। আর এটা তো আমরা জানি যে আহিরি টোলার ঠাকুর বংশ। এটা কি ঠাকুর বাড়ির সাথে জড়িত? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একটা আত্মিক যোগাযোগ ছিল। আচ্ছা। আত্মিক যোগাযোগ ছিল, মানে এরকম সম্পর্ক। এরা আহিরি টোলা, ওই জ্ঞাতি সম্পর্ক, এরা আহিরি টোলা। আচ্ছা। ওই এদেরই কন্যা হচ্ছেন মা ব্রহ্মময়ী। আচ্ছা। কথিত আছে যে মা ব্রহ্মময়ী অর্থাৎ আহিরিটোলা জমিদারের কন্যা। হ্যাঁ, মানে এখানে আমরা কথা বলছি ব্রহ্মময়ী, মানে আহিরিটোলা জমিদারের যে মেয়ে ছিল তার নাম ছিল ব্রহ্মময়ী, এবং ব্রহ্মময়ী শুধু নাম ছিল ব্রহ্মময়ী, পরে মা ব্রহ্মময়ী হলে। হ্যাঁ, পরবর্তীকালে ওনার একটা বিবাহ সূত্রে ওনাকে, আপনি বলুন। একদম না, তুমি ঠিক বলছো। হ্যাঁ, আমি বিবাহ সূত্রে তখনকার দিনে নিয়ম ছিল মেয়েদের ওই গঙ্গার তীরবর্তী অঞ্চলে নিয়ে গিয়ে স্নান টান করানো, পালকি করে জমিদার বাড়ির মেয়ে গেছিল। কথিত আছে সেই সময় ঝড়, প্রাকৃতিক দুর্যোগ, আহিরিটোলার ওই ঘাটে নৌকো উল্টে গেছিল এবং ব্রহ্মময়ী ভেসে চলে গেলেন।
পরবর্তীতে ইতিহাস হচ্ছে যে পিতাকে স্বপ্নাদেশ দেন যে কান্নাকাটি করে লাভ নেই, আমি তোমার বাড়িতে থাকার জন্য আসিনি, এসেও ছিলাম না, আমাকে পাবে মুলাজোর গ্রামে গঙ্গার তীরবর্তী অঞ্চলে প্রস্তর শিলায় আমি আছি, এবং সে ঘাটটা আজও আছে, যার জন্য এটাকেও কিন্তু ওটার নাম ছিল পাথুরিয়া ঘাটা। আচ্ছা, যার জন্য দেখবে পুরোনো দিনের সামনাগরের লোকেরা কালীবাড়ির ওই ঠিক উল্টো দিকের যে অঞ্চলটা ওটাকে বলে পাথুরে ঘাট, এবং পাথর আছে এখনো। হ্যাঁ, সেইখান থেকে তুলে এনে মা ব্রহ্মময়ের প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, এই যে জমিটা যেটার উপর ব্রহ্মময়ী কালী মন্দিরের যে জমিটা, এই জমিটা কাদের ছিল? ওই পাথুরে ঘাটের, ওদেরই। আচ্ছা, এটা বর্ধমান রাজ্যের ছিল না? না, প্রথম বর্ধমান রাজ, তারপরে ওরা এটা, তার পরবর্তীকালে ওরা নিয়ে নেয় এবং তার ইয়ে করে। এবং বলা হয় যে এই যে শ্যামসুন্দরের যে মন্দির এবং তার পাশেই মুলাজোর আমাদের ব্রহ্মময়ী কালী মন্দির, তো সেই মন্দির এবং মন্দিরের অনেক দেবত্ব জমি ছিল। হ্যাঁ, দেবত্ব। সেই দেবত্ব জমি কোথায় ছিল বা তার অস্তিত্ব কোথায়? সত্যি কথা বলতে গেলে ভারতচন্দ্রের সেই ইতিহাসকেই টেনে আনতে হবে। ওই সময় থেকেই যদি আমরা একটু ইতিহাসটাকে দেখব, মন্দিরের পেছনের দিকে যে জমিটা, যেটা দিয়ে ঠিক চলে গেছে আমাদের শ্যামনগর বাজারের দিকে, অনেকগুলো বাড়ি আছে, ওই জমিগুলো সব কিন্তু এই কালীবাড়ি এস্টেট দেবত্ব জমি সব। যেখানে মেলাটা বসে অবশ্যই ওটা সবাই জানে। উল্টো দিকে শ্যামনগর কালীবাড়ি প্রতীক সংঘের যে ক্লাব, তার পেছনের যে জমিটা ওটা দেবত্তর। ওইখানটাই ছিল রন্ধনশালা। আচ্ছা, এবং ওই যে একটা ভেঙে পড়া বাড়ি এখনো কিছুটা আছে, খুব কম, ওইখানে কিন্তু পুরোহিতরা রন্ধনশালার যারা পাচক কাজ করতেন তারা সব থাকতেন, প্রণম্য ব্যক্তি তারা, কারণ তারা সবাই কিন্তু এই মন্দিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, যুক্ত ছিলেন। বিশাল অঞ্চল ছিল এটা। এবং তোমরা দেখোনি, আমরা দেখেছি, পুরোনো দিনের লোকেরা হয়তো একটু নস্টালজিক হয়ে পড়তে পারেন আমার কথাটা শুনে, এদিক দিয়ে ঢোকা আর নোনা বাবার ঘাট অঞ্চল দিয়ে ঢোকা, দুটো পাশেই কিন্তু দুর্ধর্ষ দুটো পিলার ছিল, নহবতখানা যেটাকে বলা হতো। আমরা দেখেছি ছোটবেলায়, সে দুটো আর নেই, পরবর্তীতে নেই, কালের নিয়মে সব ভেঙে গেছে। শ্যামনগরে সংস্কৃত কলেজ ছিল, এবং মানে প্রচুর বিদ্বান ব্যক্তিরা এই সংস্কৃত কলেজে এসেছে, যাদের মধ্যে একজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে কি করতেন এবং সংস্কৃত কলেজে কি পড়ানো হতো সেই সময়? হ্যাঁ, সংস্কৃত কলেজে সেই সময় সংস্কৃতের যে বিভিন্ন ডিভিশন, ভাগগুলো আছে, যেমন অনেকেরই একটা ধারণা ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ওই মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, এইসব সংস্কৃতেও তো আছে, পুরাণ, এরকম সব বিভিন্ন ভাগ, এই সমস্ত ভাগগুলোকে পড়ানো হতো। এবং বিদ্যাসাগর তখন সংস্কৃতের একজন বিদগ্ধ পণ্ডিত শুধু নন, বাংলার শিক্ষা জগতের একজন কি বলা যেতে পারে স্টলওয়ার্ট। স্বাভাবিক কারণে তিনি এখানে এসেছিলেন। এবং আরেকটি নাম তোমাদের বলি, সেই সময় এখানে এসেছিলেন বা আসতেন কর্মসূত্রে নয়, দায়িত্ব সূত্রে তিনি হচ্ছেন আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাবা আশুতোষ মুখোপাধ্যায়। এবং এই সংস্কৃত কলেজেরই ছাত্র ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক পণ্ডিত শ্রীজীব ন্যায় তীর্থ, ভাটপাড়ার। এই মানে ভাটপাড়া একটা নাম ছিল সংস্কৃত চর্চার জন্য, তখন এর নাম ছিল ভট্টপল্লী। এবং ভট্টপল্লীর সাথে এই সংস্কৃত কলেজের একটা যোগাযোগ ছিল বিশাল। বলা হতো যে ভাটপাড়ার পণ্ডিত, একদম ভাটপাড়ার পণ্ডিত। এবং সেই ভাটপাড়ার পণ্ডিতরা সেই সময়ে সংস্কৃত কলেজকে নিয়ে বাঁচত। এবং বর্তমান ভাটপাড়া এবং সেই সময় ভট্টপল্লীর মধ্যে আকাশ এবং পাতালের দূরত্ব পাওয়া যায়। সংস্কৃতিবান মানুষ এবং শিক্ষা, প্রগতি এবং উন্নতির যে চিত্র, দুটোই কিন্তু আলাদা ছিল। কালের নিয়মে সব কিছু পরিবর্তন হয়। আমাদের শ্যামনগর বা তার আশেপাশের যে অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে আপনি একটা বললেন শ্যামনগর প্রসিদ্ধ বইমেলার স্থান, যেটির একটি নামও আছে
তিনজন মনীষীকে নিয়ে আমি আপনার মুখ থেকেই তিনটে মনীষীর নাম জানবো এবং তারা কি ছিলেন বা তাদের মানে তাদের সম্বন্ধে তারা কেন আজকের দিনে প্রচণ্ড প্রাসঙ্গিক সেটা আমি জানতে চাইবো। সেটা বলবোই। হরিমোহন ত্রৈলোক্যনাথ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তার আগে তোমার একটা কথা বলে রাখি, তুমি একটা প্রশ্ন এনেছিলে ভাটপাড়া, ওইটা একটু বলে দিই। ভারতবর্ষের পণ্ডিতদের আখড়া ছিল একসময় বারাণসী। কিন্তু শুনলে আনন্দিত হবে, গর্বিত হবে যে সেই সময় পণ্ডিত বর্গ একটা কথা বলতেন যে কোনো প্রশ্নের যদি সঠিক মীমাংসা বারাণসীর পণ্ডিতরা না করতে পারে তাহলে তার উত্তর যারা দিতে পারবেন তারা হচ্ছেন বাংলার ভট্টপল্লীর পণ্ডিতরা। আর যদি বাংলার ভট্টপল্লীর পণ্ডিতরা তার উত্তর দিতে না পারেন তবে জানবে সেই প্রশ্নের কোনো উত্তর হয় না। মানে বারাণসীর থেকেও উচ্চ মার্গে ছিল ভাটপাড়ার বাংলার ভাটপাড়া। আমি শ্যামনগরের পাশের অঞ্চল ভাটপাড়া বলবো না, আমি বাংলার ভাটপাড়া বলবো। তার কারণ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা অনেক কিছু দিয়েছে। বাংলার শব্দকোষও এইখানে রচনা করা হয়। হ্যাঁ, আমাদের তার রাউতাতে সেই বাড়ি এখনো আছে। দুর্ভাগ্য অস্বীকার করার কোনো জায়গা নেই। ভগ্না বর্ষেস আমি কয়েকদিন আগে গেছিলাম, দেখে আসলাম। যাই হোক, সেটা পরবর্তীতে নিশ্চয়ই ঠিক করবার চেষ্টা হবে। রঙ্গলাল ত্রৈলোক্যনাথ এদের নিয়ে হচ্ছে, কাজ হচ্ছে না তা নয়। আর ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, আমি একটা কথা বলে রাখি, খুব বেশি কাজ লোকটাকে নিয়ে হয়নি, এটা আমাদের দুর্ভাগ্য। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে নিয়ে যদি কাজ হতো তাহলে আজকে ভাবার একটা জায়গা থাকতো যে কোন মানুষটা সামনা করে জন্মেছিলেন। এই মানুষটার কিন্তু পুঁথিগত বিদ্যা তেমন কিছু ছিল না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে, সংস্কৃত থেকে শুরু করে, পার্সি থেকে শুরু করে, আরবি ভাষা থেকে শুরু করে কি জানতেন না ত্রৈলোক্যনাথ? তাকে আমরা একটা ছোট্ট জায়গায় আটকে দিয়েছি, সেটা হচ্ছে রঙ্গ রচনা, ব্যঙ্গ রচনা, এইসবের ক্ষেত্রেই ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। আর আমরা শুধু জেনে রেখেছি তার একটাই, মানে শুধু সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নয়, কখনো তিনি বিজ্ঞানী, হ্যাঁ, কখনো তিনি সমাজ সংস্কারক, একদম, কখনো তিনি একজন সমাজের প্রতিষ্ঠাতা যিনি বলছেন উদাসীনভাবে চিন্তা করার দিন ছেড়ে এখন তোমাকে বিজ্ঞানসম্মতভাবে ভাবতে হবে। একদম সেই আমলে। এবং যিনি ব্যবসা করতে বলছেন সেই সময় মানুষকে বলছে আপনারা ব্যবসা করুন। এটা ত্রৈলোক্যনাথ। এবং তিনি রচনা করছেন বাংলা শব্দকোষ, মানে রচনা না, প্রিন্টিং করছেন। কিন্তু তার নিজের কোনো ওই পুঁথিগত শিক্ষা যেটাকে আমরা বলি ডিগ্রি ছিল না। আমরা রবীন্দ্রনাথের কথা বলি, উনি অত্যন্ত প্রণম্য, কিন্তু কোথাও গিয়ে যেন আমরা অন্যান্যদেরকে হারিয়ে ফেলছি। আমি তো একটু আগে বললাম যে সেইভাবে আমাদের কিন্তু একে নিয়ে আলোচনা হয়নি। ভারতচন্দ্র রায়গুণাকর, ভারতচন্দ্র লাইব্রেরি, এবং যার নামে ভারতচন্দ্র রায়গুণাকর, এই ভারতচন্দ্র রায়গুণাকর সম্বন্ধে কিছু জানবো। হ্যাঁ, 100 বছর অতিক্রম করে গেছে ভারতচন্দ্র লাইব্রেরি। ভারতচন্দ্র লাইব্রেরির ইতিহাস বলতে ভারতচন্দ্র এই জায়গায় এসে তার ওই যে বলেছি অন্নদামঙ্গল কাব্যের শেষ পর্বটা এইখানে এসে লিখেছিলেন, এই সামনাগরে। তার একটা ভিটে ছিল, শোনা যায় সেটা এখন আর নেই। এই কাছাকাছি অঞ্চলে কোথাও একটা ভারতচন্দ্রের ভিটে ছিল। দীর্ঘদিন এখানে কাটিয়েছেন তিনি ভারতচন্দ্র, এবং তার নামাঙ্কিতই আমাদের লাইব্রেরি, সদর লাইব্রেরি যেটা ভারতচন্দ্র লাইব্রেরি। আরেকটা লোকের কয়েক হাজার বই রয়েছে, হ্যাঁ আছে, কিন্তু খুব দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে আমাদের এই আলোচনার মধ্যে দিয়েই একটা আবেদন করতে পারি, যারা দেখছেন, যারা শুনছেন, একটু ভারতচন্দ্র লাইব্রেরিতে যান, একটু বইগুলোকে নাড়াচাড়া করে দেখুন, কারণ ওরাও কিন্তু চাইছে আমার আপনার হাতের স্পর্শ। পাঠক সংখ্যা কমে যাচ্ছে, এটা কিন্তু ঘটনা। আর একটা নাম হিমাদ্রি, নিশ্চয়ই মনে আছে, তুমি বোধহয় সেই স্কুলে পড়েওছো, কান্তিচন্দ্র চট্টোপাধ্যায়। জানো তো একটা মারাত্মক প্রশ্ন, মুখোপাধ্যায়, মুখোপাধ্যায় একটা মারাত্মক প্রশ্ন আছে, জানো কি?
যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীকে জানো এটা? জওহরলাল নেহরু। অনেকে না, এটা তো ঠিকই, কিন্তু এই প্রশ্নটার অনেকে উত্তর দেন কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। কেন? কারণটা বলে দিই, উনি জয়পুর মহারাজের দেওয়ান ছিলেন। ওকে। আমি সেই বাড়ি দেখে এসেছি, কান্তিচন্দ্র ভবন এখনো বলে। এই জয়পুরের মহারাজ কান্তিচন্দ্রকে জয়পুরের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। আচ্ছা স্বাধীনতা পূর্বোত্তরকালে, আচ্ছা। যার জন্য অনেকে এই কথাটা বলেন যে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কান্তিচন্দ্র মুখোপাধ্যায়। সেও তিনিও শ্যামনগরের লোক। শ্যামনগরের লোক, এবং তার নামে স্কুল 100 বছর অতিক্রান্ত হয়ে গেল। সত্যি মানে ভাবলে পরে অবাক লাগে, একটা নস্টালজিক হয়ে যাচ্ছি যে শ্যামনগর যে জায়গাটায় আমি আপনি দুজনেই বেড়ে উঠেছি, কোথাও যেন এর সাথে আমাদের নারীর টানটা এমনই যে আমরা জড়িয়ে পড়েছি, এবং সৃষ্টি আমাদেরকে কোথাও না কোথাও এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে সত্যি গর্বও লাগে, কখনো কখনো দুঃখও লাগে যে হয়তো কিছুই করা গেল না বা কিছুই করতে পারলাম না। তবে একটুকু আবেদন, যারা ভারতচন্দ্র লাইব্রেরিতে পাঠ্যপুস্তক নেবেন বা পড়বেন, অবশ্যই একটু যোগাযোগ করবেন, কারণ বইগুলোর আপনাদের প্রয়োজন আছে। তো আবার ফিরে আসি, তোমার জার্নি অনেকটাই অংশ জুড়ে শিক্ষকতা ছিল। বর্তমান শিক্ষকতা বা বর্তমান শিক্ষক এবং সেই সময়কার শিক্ষক, এর মধ্যে কি তফাৎ পাওয়া যায়? হিমাদ্রি, একটা ভালো প্রশ্ন করেছো। বর্তমান শিক্ষক আর সেই সময়কার শিক্ষক, আমি আবার শিক্ষকদের মধ্যে এই বিভাজনটা করব না। আমি বলবো শিক্ষক শিক্ষক, আমরা পুরনো দিনে, তারা এই সময় এসছেন, এমনি তফাৎ কিছু নেই। যেটুকুনি তফাৎ সেটা আমার মনে হয়েছে যে তখনকার দিনে শিক্ষকতার মধ্যে একটা কলিং, একটা আবেগ ছিল। আজকে হয়তো তার কিছুটা অভাব হয়ে গেছে। আমি বুনো রামনাথের কথা বলবো না, কিন্তু আমি বলবো আমরা সেই সময় যে সুযোগ সুবিধা বা আর্থিক সুযোগ পেয়েছি, এখনকার শিক্ষকরা তার থেকে অনেক বেশি কিন্তু পাচ্ছেন। স্বাভাবিক কারণেই সমাজ তার কাছে আরও বেশি কিছু চাইবে, কিন্তু সেটা পাচ্ছে না। পাচ্ছে না। কিছুটা একটা সময় ছিল যেটা আমরা মানে বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে সেই সময় শিক্ষক বলতে বাবার থেকেও বেশি কিছু হতো। আজকের দিনে শিক্ষক বলতে তাকে কিছু বললে পরে তাকে উল্টে মারা হচ্ছে। শিক্ষক বিপন্ন, শিক্ষকতা বিপন্ন, এবং দেখা যাচ্ছে যে যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাটা দান করতে যাচ্ছে, সেই শিক্ষকও হয়তো সঠিক শিক্ষার অধিকারী নন। আছে, সমস্যা আছে। শুধু ডিগ্রি বা কোনো একটা পরীক্ষায় পাশ করেছেন সেই ভিত্তিতে তিনি শিক্ষক হয়ে যাচ্ছেন, কিন্তু সমাজ গঠনের জন্য তার যে শিক্ষাগুলোর প্রয়োজন ছিল সেটা কিছু ক্ষেত্রে মনে হয় আছে। ঠিক, তিনি একদম খুব সঠিক জায়গায় তুমি তোমার বক্তব্যটাকে আনবার চেষ্টা করেছো। এটা খুব দামি কথা, যে আমি যার জন্য একটা কথা বলা হয় যে খুব ভালো ছাত্র যে খুব ভালো শিক্ষক হবে এমন কোনো গ্যারান্টি নেই। খুব ভালো ছাত্র খুব ভালো শিক্ষক নাও হতে পারে। আর একটা জায়গা, সেটা হচ্ছে এই যে বেত হাতে শিক্ষক, এই প্রশ্নটা আসে না। কেউ কেউ বলেন বেত আবার ফিরিয়ে দেওয়া, বেত আবার আনা। আমি কিন্তু দীর্ঘ 42 বছর প্রায় শিক্ষকতা করেছি, আমি বেত নিয়ে কোনোদিন ক্লাসে ঢুকিনি। তো যতদূর জানি আমার ছাত্রছাত্রীরা এখনও দেখলে কেউই খুব একটা খারাপ আমায় বলেন না যে আমি খুব বাজে লোক ছিলাম, বাজে পড়াতাম, তাও নয়। কিন্তু বেত হাতে ঢুকিনি, কিন্তু আমি পড়াতাম। এটা নিয়ে আমার একটা গল্প মনে পড়ে যায়। যেমন সে দেবেন্দ্রনাথ ঠাকুর একদিন মিত্র ইনস্টিটিউশনের তলা দিয়ে যাচ্ছেন, সেই সময় শ্রেণীকক্ষে ওপরে যে শিক্ষক পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে তিনি বেত্রাঘাত করছেন সেই সময় এক ছাত্রকে। দেবেন্দ্রনাথ খুব দুঃখ পেলেন, বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গিয়ে দারোয়ানকে একটা খবর নিলেন যে ওই ক্লাসে কে পড়াচ্ছে, একটু দেখো তো। দারোয়ান এসে বললেন, স্যার উনি পড়াচ্ছেন। 2 লাইন লিখে দারোয়ানকে দিয়ে বললেন, ওকে পাঠিয়ে দাও এটা। বললেন, আপনাকে দিয়েছে? এটা কে দিয়েছে? বলে দেবেন্দ্রনাথ ঠাকুর। বলে, সর্বনাশ, কী করলাম? খুলে দেখলেন সেই শিক্ষকের নামটা আগে বলি, জগদানন্দ রায়, যাকে পরবর্তীতে শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন রবীন্দ্রনাথ। খুলে দেখছেন তাতে লেখা আছে, শোনো হে জগদানন্দ দাদা, শোনো হে জগদানন্দ দাদা, গাধারে পিটিলে হয় না মানুষ, মানুষ পিটিলে হয় যে গাধা। আমি এই নীতিটাতে বিশ্বাস করতাম।
গাধা পিটিয়ে মানুষ হয় না, বরঞ্চ মানুষকে পেটালে গাধা হয়ে যায়, একগুঁয়ে হয়ে যায় ছেলেটা। যে মার 2বার 3বার যখন খেয়েছি, দূর আর মারে ভয় পাই না। যেমন দেখবে ক্রিমিনালাইজেশন যেটাকে আমরা বলি, এই যে ক্রিমিনাল 5বার 7বার জেলে যাবার পর জেলে যাওয়ার ভয় আর তার থাকে না, সেভাবে ও জায়গাটা আমার বাড়ি। ঠিক, আমিও ছাত্রকে বারবার মারলে হয় না। তা আমি এই শিক্ষক চাই, যে শিক্ষক তার আবেগ, যার অনুভূতি, যার চেতনা, যার বিবেক, যার মনুষ্যত্ব বোধ দিয়ে ভালোবেসে ছাত্রটাকে পড়াবে। শুধু পড়ালে হয় না হিমাদ্রি, একজন শিক্ষক শুধু পড়ালে হবে না, তাকে শ্রেণীকক্ষে ঢুকে যে ছেলেটি পড়া পারেনি তাকে যেমন বকাবকি করব, ঠিক একইভাবে সেই ছেলেটির কাছে জিজ্ঞাসা করতে হয় যে বেশ কয়েকদিন তোকে দেখছি, তোর মুখটা শুকনো, খেয়ে আসিসনি না, কেন খেয়ে আসিসনি? তার পারিবারিক স্ট্যাটাসটাকে জানতে হবে। শুধুমাত্র বকাবকি করে কেন পড়িসনি বললে হবে না। ঠিক, মানে মানুষের মধ্যে মানুষ গড়ার কারিগর ঢুকে যেতে হবে। একদম একদম, আদারওয়াইজ সে ভালো শিক্ষক হতে পারে না, এটা আমার মত। আপনি মঞ্চে বিভিন্ন সময় ছিলেন, এখন কিছু ক্ষেত্রে দেখা যায় আপনি অনেক ক্ষেত্রেই বয়সও বেড়েছে, বয়স্কজনিত কারণও হতে পারে, বিভিন্ন কারণে আপনি অনেক ক্ষেত্রেই মঞ্চ থেকে অনেকটা দূরে রয়েছেন। মঞ্চকে মিস করেন? হ্যাঁ করি, আর দূরেও আছি, তার একটা কারণ আছে, বয়স তো ঘটনাই। আমি আরেকটা জিনিসকে বিশ্বাস করি, পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের জায়গাগুলোকে আটকে রাখবো আমি, কি অধিকার আছে আমার? তাদের তো জায়গা দিতে হবে রে বাবা। আমাদের এই যে অভ্যাসটা তো খুব বাজে অভ্যাস, যে আমি জায়গা ছাড়বো না। কেন ছাড়বো না? ওটা তো আমার পৈতৃক সম্পত্তি নয়। আর আমি যদি কাউকে তৈরি করে না যেতে পারি, তাহলে আমি কি হলাম? তাহলে আমি কেন এতদিন ধরে এই বিষয়টার সঙ্গে ছিলাম? আমি যদি একটাই, আমার সামনে যারা আছে ছোট ছোট ছেলেগুলো, হিমাদ্রি নিজেও, তো আমি যদি এদের তৈরি না করতে পারলাম, আমি খুব বড়াই করে বললাম আমি খুব ভালো শিক্ষক ছিলাম, আমি খুব ভালো কথা বলতে পারতাম, আমি কথক ছিলাম, আমি সঞ্চালক ছিলাম, লাভ নেই, লাভ নেই। আমি 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 করে এই আমিত্বর অহংকারের বালিতে যেদিন চাপা পড়ে যাব, তারপরে কিন্তু আর অঞ্চল আমাকে মনে রাখবে না। কিন্তু আমার আমিত্বের খোলস ছেড়ে বেরিয়ে যদি আমি সার্বিক এবং সর্বজনীন হতে পারি, আমি না থাকলেও অঞ্চল কিন্তু আমাকে মনে রাখবে। এই নীতিটাই আমি বিশ্বাসী। আপনার সাথে কথা বলে মানে সময় কোথা থেকে কোথায় চলে যায় তার হয়তো আমরা সময়ের মানে মাপতে পারি না। কিন্তু একটা ছোট রিকোয়েস্ট, একটা কবিতা শুনবো এবং আপনার সেই কণ্ঠে একটা আবৃত্তি, যেটা হয়তো আমাদের দর্শকদেরকে একটু অনুপ্রেরণা দেবে। এখন তো পুরো পারি না, আমার হার্টের আমি 2-4 লাইন একটু বলি। একদম আমার জীবন দিয়েই বলি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভেম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আপনাদেরও বলি, আমার এই 76 বছর বয়সে আমি এখনো শান্ত হতে পারলাম না, এখনো অশান্তই থেকে গেছি। আমি সেই দিন শান্ত হব যেদিন দেখব আমার হাতে তৈরি ছাত্র ছাত্রীরা, আমার হাতে তৈরি সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কিছু মানুষ, তারা অশান্তের মতো ছুটে বেড়াচ্ছে, সেদিন আমি শান্ত হব। তার আগে আমি শান্ত হতে পারবো না। অনেক 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 ধন্যবাদ আজকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশন, অথবা যদি এই ধরনের কন্টেন্ট আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমরা এই ধরনের কন্টেন্ট নিয়ে আসছি এবং আপনাকেও অনেক ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলো আপনার অনেক ভালো হোক এই কামনা রাখি। তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, সৃজনে থাকো, সুজনে থাকো, কারণ সুজন আর কুজন এক নৌকোয় থাকতে পারে না। কুজনের ওজন যদি বেশি হয়ে যায় না, নৌকো ডুবে যাবে। তাই সৃজনে থাকো, সুজনে থাকো। নমস্কার। নমস্কার।